গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজার নেতৃত্বাধীন ৩ সদস্যের বেঞ্চে আবেদনের ওপর শুনানি হবে। প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে ভারত পালিয়ে গেছে শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। সেগুলো আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়েছে। সবশেষ ভারতের মাটি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন শেখ হাসিনা। সেই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রচারিত হচ্ছে। প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখতে উভয় দেশের মধ্যেই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন, বাংলাদেশ দূতাবাসে হামলা চালিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। কোনো দেশের সরকার নয়, দেশের জনগণের সাথে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান আন্তর্জাতিক বিশ্লেষক হুমায়ুন কবির ও অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। আরও জানাচ্ছেন রাকিব হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী নতুন প্রেক্ষাপটে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেয়ার পর থেকে খানিকটা টানাপোড়েন চলছে ঢাকা দিল্লি সম্পর্কে। একদিকে যেমন সামনে আসছে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গ, তেমনি আসছে নানান অপপ্রচারের বিষয়টিও। বিশেষ করে পশ্চিমবঙ্গের মূলধারার বাইরের কিছু গণমাধ্যম সংখ্যালঘু ইস্যুতে পরিকল্পিতভাবে বাংলাদেশ বিরোধী অপপ্রচার চালাতে থাকায় তার জের এসে পড়েছে দুদেশের সম্পর্কে। মানুষেরা যেভাবে কচুকাটা হচ্ছে, তাদেরকে যেভাবে মারা হচ্ছে, সবচেয়ে বড় মিছিলটা বামপন্থীদের শুরু করা উচিত। উভয় পক্ষের এই টানাটানির মধ্যেই দুই দেশেই ঘটছে নানা ঘটনা। এসব ঘটনায় নানামুখী প্রতিক্রিয়া ও পাল্টা প্রতিক্রিয়া দেখাচ্ছে বিভিন্ন মহল। প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক বজায় রাখতে এখনই কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করার পরামর্শ দিয়েছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তারা মনে করেন, সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থাগুলোকেও আরও জোরালো ভূমিকা রাখতে হবে। একটা বিষয় যদি হয় মিথ্যাচার, একটা বিষয় যদি হয় অতিরঞ্জন, একটা যদি হয় যে জিনিস নাই বাস্তবে সেরকম বিষয় নিয়ে, তাহলে তো সেই জিনিসটা গুরুত্ব পায়। এবং এখন এই জন উত্তেজনা কিন্তু ওই অতিরঞ্জন, মিথ্যাচার, ফুলিয়ে ফাঁপিয়ে বলা সেই কারণেই হচ্ছে। তো এটা যেহেতু আমাদের জন্য জটিলতা তৈরি করছে, এটাকে আমরা প্রশমিত করার জন্য উদ্যোগ নেওয়া উচিত। ভালো প্রচারটা যদি আমি না কাঠামোটা যদি আমি না দেখাতে পারি, যার জন্য করণীয় কিন্তু আমাদেরও করণীয় আছে। আমি যদি খালি ডিনাই থাকি যে না হচ্ছে না, তাহলে কিন্তু এটা হাতছাড়া হয়ে যাবে। আগরতলায় বাংলাদেশ দূতাবাসে হামলায় আন্তর্জাতিক আইন লঙ্ঘিত হয়েছে জানিয়ে বিশ্লেষকরা বলছেন, দুদেশের মধ্যে সুসম্পর্ক বজায় রাখতে ভারতকেই এগিয়ে আসতে হবে। আগরতলা মনে হয় কখনো এই ধরনের কিছু হয়নি, যার জন্য আগরতলার যে নিরাপত্তা যেটা বলবো, তাদের ওই পেশাদারিত্ব তৈরি হয়নি, যেটা হয়তো দিল্লি বা কলকাতায় যেটা হয়েছে, কারণ তারা এই ধরনের জিনিস মোকাবেলা করেছে। আমি খুব সম্ভব মনে হয় আগরতলায় মনে হয় এই প্রথমবার একটা ঘটনা ঘটলো। মানে জিনিসটা হলো, প্রতিবাদ তো হতেই পারে, যে কোনো অন্য দেশের পলিসির ব্যাপারে প্রতিবাদ হতেই পারে। সব দেশই পারস্পরিক সম্পর্ক বজায় রাখে। তো কাজেই কোনো দেশের দূতাবাস বা তার জনবল, সম্পত্তি, এগুলির সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু স্বাগতিক দেশে। ভারতীয় গণমাধ্যমগুলো মিথ্যাচার করছে উল্লেখ করে দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের মধ্য দিয়ে সঠিক তথ্যগুলো সকলের সামনে তুলে ধরারও পরামর্শ দেন অ্যাম্বাসেডর হুমায়ুন কবির ও আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মতাদর্শ যাই হোক, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ বলে জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিকেলে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সর্বদলীয় বৈঠকে এবং পরে সাংবাদিকদের সাথে আলাপকালে শীর্ষ নেতৃবৃন্দ এসব কথা বলেন। এর আগে বৈঠকে দেওয়া বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই আগস্টের শত্রু মোকাবিলায় সৃষ্ট হওয়া ঐক্যের কোথাও কোনো চির ধরেনি। আবু সাইদ অপুর রিপোর্ট। দীর্ঘ ৫৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা সহ সব রাজনৈতিক দলের সাথে এক টেবিলে সর্বদলীয় বৈঠকে বসে। এখন যে চেষ্টার মধ্যে আমরা দেখছি চেষ্টা চলছে, সেটা বিশেষ একটা রূপ আছে, সেজন্য আপনাদের বিশেষভাবে আবেদন জানাই।
বৈঠকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশকে নিয়ে অপতথ্য প্রচার, আগরতলা সহকারী হাইকমিশনে ন্যাক্কারজনক হামলা এবং সংখ্যালঘু নির্যাতনের গল্প সাজিয়ে গুজব তৈরি, এই তিনটি এজেন্ডায় আলোচনা হয়। আর এই বৈঠকে উদ্বোধনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, একটি মহল দেশে ফ্যাসিবাদ ফিরিয়ে আনতে চায়। কোনো বিশেষ রাজনৈতিক মতবাদের বিষয় না, জাতি হিসেবে আমাদের অস্তিত্বের বিষয়। আমরা যে মুক্ত স্বাধীন বাংলাদেশ তৈরি করলাম এই অভ্যুত্থানের মাধ্যমে, সেটাকে তারা মুছে দিতে চায়, তারা আগেরটাতে ফিরে যেতে চায়। এটা মুখে বলছেন আগেরটা, কিন্তু ভঙ্গি হলো আগেরটা ভালো ছিল। এবার আগেরটা কিভাবে তারা নিয়ে আসবে সে নানা দিক থেকে তাদের চলছে। তারা একটা কাল্পনিক বাংলাদেশ তৈরি করে রাখছে দুনিয়ার সামনে। বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এই সর্বদলীয় বৈঠকে অংশ নিয়েছে বিএনপি, জামাত সহ মূল রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন রাজনৈতিক দলগুলোর নেতারা। তুলে ধরেন ভারতীয় আগ্রাসনবাদ গণমাধ্যমের ন্যাক্কারজনক ভূমিকার কথা। যে বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে এবং জাতীয় স্বার্থের প্রশ্নে আমরা সবাই আপনাদের পিছনে আছি। আপনাদের সিদ্ধান্ত এবং এই লড়াইয়ের সাথে আমরা অংশীদার। ভারতের সাথে সম্পাদিত আমাদের সমস্ত চুক্তিগুলো রিভিউ করা, যে সমস্ত চুক্তি আমাদের জাতীয় স্বার্থের পরিপন্থী সেগুলোকে যাতে বাতিল করা হয়, সেজন্য বিভিন্ন রাজনৈতিক দলগুলো সরকারের কাছে প্রস্তাব দিয়েছেন। আমরা বলেছি বাংলাদেশের বিরুদ্ধে ভারত সহ অনেক জায়গা থেকেই আমরা দেখতে পাচ্ছি একটা মিস ইনফরমেশন যুদ্ধ চলছে, অসত্যের যুদ্ধ চলছে। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। আর আইন বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে যত চুক্তি হয়েছে সেগুলো প্রকাশে দাবি এসেছে বৈঠকে। রামপাল সহ যেসব চুক্তি বাংলাদেশের জন্য ক্ষতিকর সেগুলো বাতিলের দাবি তোলা হয়েছে। ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত 15 বছরের ফ্যাসিস্ট শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে। আগামীর বাংলাদেশ গঠনে পথে পথে আমরা বিভিন্ন অন্তরায় দেখতে পাচ্ছি, বিশেষ করে পার্শ্ববর্তী দেশ, তারা আমাদের প্রতিবেশী। আমরা তাদের সাথে সৎ প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই, কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক, অসহিষ্ণু, অগ্রহণযোগ্য। আপনারা এটা দেখেছেন। মিথ্যা তথ্যের উপর নির্ভর করে বাংলাদেশকে কলুষিত করার জন্য এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। ভারতের অপপ্রচারের বিরুদ্ধে গোটা জাতি ঐক্যবদ্ধ রয়েছে, তাই সবাই মিলে একটি সমাবেশ ও কাউন্সিল করতে পারে কিনা তেমন একটি প্রস্তাবনা উঠে আসে এই বৈঠকে বলে জানান রাজনীতিবিদরা। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন, জাতীয় ঐক্য সৃষ্টি করার জন্যে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে রাজনৈতিক দলগুলো যারা আমরা উপস্থিত ছিলাম তারা সকলেই জাতীয় একটি ঐক্য প্রতিষ্ঠার জন্য আমরা একমত হয়েছি। আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো একটা উদ্যোগ গ্রহণ করা হবে এরকম একটি মতামত এসেছে এবং সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলে বাংলাদেশের হাই কমিশনের মাধ্যমে বিদেশি সব গণমাধ্যমে এবং সব আপনার স্টেক হোল্ডারদের কাছে, সব থিঙ্ক ট্যাঙ্ক সবার কাছে সঠিকভাবে যেন আমরা পৌঁছে দিতে পারি। আমরা আজকের এই সভার মধ্য দিয়ে আমরা বলেছি বাংলাদেশের সকল রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের সাথে আমরা আমাদের স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে, জাতীয় স্বার্থের প্রশ্নে আজকে আমরা আমাদের ঐক্যমত আজকে আমরা সেখানে ব্যক্ত করেছি। দেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই অন্তর্বর্তীকালীন সরকারের সাথে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দিয়েছেন বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলো। আবু সেতপু, মাই টিভি, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন। বুধবার রাত 8:30টার দিকে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসা ফিরোজায় যান চীনের রাষ্ট্রদূত। সাক্ষাতের সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন ও ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। পরে আলতাফ হোসেন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা স্মরণ করে তিনি যে প্রথম চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক শুরু করেছিলেন এটা তারা তুলে ধরেছেন। বেগম খালেদা জিয়ার শাসন আমলে লুক ইস্ট পলিসি নিয়ে কথা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়েও। এ সময় খালেদা জিয়াকে চীন সফরের আমন্ত্রণ জানান রাষ্ট্রদূত।
এমবাসি স্টাফ ওনারা ম্যাডাম খালেদা জিয়ার এখানে সোশ্যাল কলে এসেছিলেন এবং অনেকক্ষণ ওনারা এখানে ছিলেন এবং দুই দেশের দুই দলের অর্থাৎ চাইনিজ কমিউনিস্ট পার্টি ভিজাভি বিএনপি চায়না ভার্সেস বাংলাদেশ এদের পুরানো বন্ধুত্বের উপরে কথা হয়েছে। বিগত দিনের যে সুবিধা অসুবিধাগুলো ছিল তার উপরে কথা হয়েছে। বর্তমানে তারা কী ধরনের বন্ধুত্ব আমাদের সঙ্গে এস্টাবলিশ করতে চায় তার উপরে কথা হয়েছে। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রাত 12:15টার দিকে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি মামলার প্রথম আসামি বলে পুলিশ জানায়। বর্তমানে চন্দনকে ভৈরব থানা হেফাজতে রাখা হয়েছে। পুলিশ জানায়, ঘটনার পর মামলা হলে প্রধান আসামি চন্দনকে ধরতে চট্টগ্রাম ডিবি গত 2 দিন ধরে ভৈরবে অবস্থান করছিল। বুধবার তথ্য প্রযুক্তির মাধ্যমে জানতে পারে তিনি ভৈরবে অবস্থান করছেন। পরে রাত 11টার দিকে পুলিশ অভিযান চালিয়ে তাকে রেল স্টেশন এলাকা থেকে গ্রেপ্তার করে। টাঙ্গাইল, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার তাঁতের শাল চাদর দিনকে দিন কমে আসছে একসময় জনপ্রিয় হাতে তৈরি এই শাল চাদরের চাহিদা। ঐতিহ্যবাহী এই শিল্প টিকিয়ে রাখতে প্রশাসনের উদ্যোগ নেওয়া জরুরি বলে মনে করেন কারিগর ব্যবসায়ীরা। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। নারী পুরুষ সবার মনে জায়গা করে নেওয়া টাঙ্গাইলের নাগরপুর ও দেলদুয়ারের তাঁতে তৈরি শাল চাদরের বৈশিষ্ট্য বাহারি রঙের সুতা ও আকর্ষণীয় ডিজাইন। 2-2.5 হাত প্রস্থ এবং 4-5 হাত দৈর্ঘ্যের চাদর বর্তমানে ফ্যাশন উপযোগী করে তৈরি করা হলেও ঠিকমতো দাম পাচ্ছেন না ব্যবসায়ী ও কারিগররা। নাগরপুর উপজেলার পংবাইজোড়া, কেদারপুর, দেলদুয়ার উপজেলার আবাদপুর ও এলাসিন গ্রামে সবচেয়ে বেশি এই শাল চাদর তৈরি হতো। 2 উপজেলার প্রায় 6 শতাধিক পরিবার এই শাল তৈরি করে জীবিকা নির্বাহ করেন। সুতার অতিরিক্ত দাম ও মজুরি কম হওয়ায় অনেক কারিগরই বর্তমানে এই পেশা ছেড়ে দিতে চাচ্ছেন। এখন জিনিসপাতির দাম বাইরে যাওয়াতে এগুলো আমাকে পুষে না। আমার তাতা ছিল 6টা, এখন বর্তমানে একটা রাখছি, নিজেই কিছু কিছু বোনাই। 130 টাকা মজুরি দেয়, 3টা সারাদিনে বোনাই। 3টা বোনালে পরে 400 টাকা হয় না, চলা খুবই কষ্ট, যার কারণে 5টা বেচে চালাইছি। বর্তমান যুগে এটা খুবই নিম্নমানের হয়ে গেছে, কারণ এমনিতেও অনেক কর্মচারী নাই, আর তাছাড়া তাঁতের বাজারটা দুর্বল হওয়ার কারণ এরগুলা চাদর আর কি বেশি ডে মানুষের সাথে এতটা নাই। আর আমাদের তারটা যে আমরা যে চাদরটা তৈরি করি যে মহাজনকে দেই, তেও মনে করুন যে এই যে পরিমাণে এটার মজুরিটা দেয় চলার জন্য অনেক আর কি কষ্টসাধ্য। চাদরের তাঁত ছিল মেলা, কিন্তু বাজার কমে যাওয়া তাঁত সব বদ্ধ হয়ে গেছে। সুতার দাম বেশি, কাপড়ের দাম কম, এর নিয়ে চালান সম্ভব হলো না। তাঁত মালিকরা জানান, সুতা সহ উপকরণের মূল্য বৃদ্ধির ফলে পণ্যের দামও বাড়তি। অনেকে তাঁত বিক্রি করে বিদেশে চলে গেছেন, অনেকে অল্প পুঁজি নিয়ে তারা শাল চাদর তৈরি করছেন। বর্তমানে চাদরের বিজনেস খুব একটা ভালো বলা যাবে না। এখানে চাদরের সুতার দাম অনেক বেশি। গত বছর যেটা আমরা কিনেছি 200 প্লাস 220 এরকম, কিন্তু এবছর 300 প্লাস 300 টাকা কেজি। কিন্তু এভাবে আমাদের যে সুতার দামটা বাড়ছে, কিন্তু চাদরের মূল্যটা ওইভাবে বাড়েনি। এই চাদরটা আগে সবাই বানাইতো, অনেকেই তাঁত পড়ে গেছে গা, লস ঋণে জর্জরিত হইয়া কেউ পলাতো আছে, কেউ দেশ ছেড়ে গেছে গা, এইভাবে অবস্থায় তাঁত বন্ধ হয়ে গেছে গা। বন্ধ হওয়ার কারণ লজ্জায় সবারই বিক্রি হয় না। বিভিন্ন ধরনের চাদর হয়, চায়না থেকে চাদর আসে, এই চাদরের মনে করতে আমাকে চাদর মারি খাইছে। তোলারই অগুস খালি চলতে আছে, ধারে ধারে অন্য কোনো কাজ করা হারি না। এই কাজের মাঝে আমরা খালি চলে গেছে আর কি। আগে তো মহিলারা পড়তো, এখানে যে ওই শীতের সোটার মোটার ওগুলো মনে পরে বেশি, আমাদের চাদর কম চলে আর কি। মালিক শ্রমিকদের সরকারি অর্থ সহায়তা না দিলে তাতে তৈরি শাল চাদর শিল্প রক্ষা কঠিন হয়ে যাবে মনে করেন ব্যবসায়ীরা। যে পুরনো উল যেগুলো দিয়ে আমাদের চাদর বানাতো, সে উলেরও অভাব হয়ে গেছে, কারণ পুরনো চাদর খুলে খুলে উল বের করা, পুরনো চাদরের সংখ্যা কমে গেছে অনেক। এই বছর উৎপাদনও কম, বিক্রিও কম। তো আমরা একটা কেমন যেন একটা হতাশার মধ্যে চলছি।
সুষ্ঠু বাজার ব্যবস্থাপনা, সরকারি বেসরকারি অর্থ সহায়তা বাড়ানো এবং সরকারিভাবে শীত প্রদান দেশগুলোতে ব্যাপক হারে শাল চাদর রপ্তানির উদ্যোগ নেওয়া গেলে আরও এগিয়ে যাবে এই শিল্প, এমনটাই মনে করেন শিল্পের সাথে জড়িতরা। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। জামালপুরে 2টি নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে। বুধবার বিকেলে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদকে জামালপুর সদর আমলি আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক রুমানা আক্তার রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীর বক্তব্য শুনে আসামিকে 2টি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে প্রেরণের আদেশ দেন এবং পরবর্তীতে জামিন শুনানির জন্য দিন ধার্য করেন। গাজীপুরের কালিয়াকৈরে বাবুল হোসেন নামে এক মাদক কারবারিকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জাফর হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে নিয়মিত মামলায় জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বুধবার বাংলাদেশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ গাজীপুর জেলা শাখার ইন্সপেক্টর আনোয়ার হোসেন ও তার টিম উপজেলার জালসুকা ও মৌচাক নিশ্চিতপুর এলাকায় অভিযান চালিয়ে ওই 2 কারবারিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে উপজেলা লতিফপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন ধারায় সাজা ও কারাদণ্ড দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার আহমেদ। ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব 9 ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্প। র্যাব 9 এর সহকারী পুলিশ সুপার মশিউর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার শহরের কাউতলী এলাকা অভিযান চালিয়ে 35 কেজি গাঁজা সহ জুয়েল আহমেদ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীকে আদালতে সোপর্দ করার জন্য সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও 26তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে নওগাঁয় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সার্কিট হাউস থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মদ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও প্রতিবন্ধী শিশুসহ তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। রংপুর এক্সপ্রেসের টিকিটবিহীন যাত্রীর কাছ থেকে 2 অ্যাটেন্ডেন্ট টাকা নেওয়ার ঘটনায় তথ্য চাইতে গিয়ে 3 সাংবাদিককে লাঞ্ছিত করে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। অভিযুক্ত প্রকৌশলী তাসারুজ্জামান বাবুকে চাকরিচ্যুত করার দাবিতে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ। বক্তব্যে সাংবাদিকরা অভিযুক্ত কর্মকর্তাকে আগামী 24 ঘণ্টার মধ্যে প্রত্যাহারের আলটিমেটাম দেন, অন্যথায় রেল অবরোধ করার ঘোষণা দেন সাংবাদিক নেতারা। ভারতীয় মিডিয়ার তথ্য সন্ত্রাসের প্রতিবাদে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার লক্ষ্যে ময়মনসিংহ ফোরামের উদ্যোগে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন কবি সরকার আজিজ। বক্তব্য রাখেন মাইজবাড়ি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ আশফাক আহমেদ, দুর্গাবাড়ি ঔষধ ব্যবসায়ী সমিতির সভাপতি তৌহিদুজ্জামান ছোটন, অ্যাডভান্সড রেসিডেন্সিয়াল মডেল কলেজের প্রভাষক সাইদ ইসলাম, কবি এহসান হাবিব, ময়মনসিংহ ফোরামের সমন্বয়ক আফজাল হোসেন, অজিত দাস, কবি মোস্তফা তারেক সহ অনেকেই। দিনাজপুরের পার্বতীপুরে বিপুল পরিমাণ ফেন্সিডিল সহ আঞ্জুয়ারা বেগম ও ইয়ামন বিবি নামে 2 মাদক কারবারিকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে থানার সাব ইন্সপেক্টর আব্দুর রৌফ রেল স্টেশনের 1 নং প্ল্যাটফর্মে অভিযান চালিয়ে 80 বোতল ফেন্সিডিল সহ তাদের আটক করে সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হেফাজতে পাঠানো হয়।
ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন কার্যালয়ে হামলা, ভাঙচুর ও পতাকা অবমাননার প্রতিবাদে ময়মনসিংহে পৃথক বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল ও বাম গণতান্ত্রিক জোট। বুধবার বিকেলে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বর থেকে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক জোবায়েদ হোসেন শাকিলের নেতৃত্বে হাজারো নেতাকর্মীর বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হলে গিয়ে শেষ হয়। সন্ধ্যায় বাম গণতান্ত্রিক জোট দূতাবাসে হামলা ও পতাকা অবমাননাকারীদের শাস্তি এবং জনগণের ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল করে। সিপিবির জেলা সভাপতি অ্যাডভোকেট ইমদাদুল হক মিল্লাতের নেতৃত্বে মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। দীর্ঘ ১৬ বছর পর চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা বিএনপির কর্মী সম্মেলন হয়েছে। বুধবার বিকেলে উপজেলার রামেশ্বর পাইলট মডেল ইনস্টিটিউট মাঠে এই সম্মেলন হয়। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া। ভোলাহাট উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াজদানি আলিম আল জর্জের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক রফিকুল ইসলাম টিপু, সদস্য মোজামেল হক চুটু, এনায়েত করিম তৌকি, ভোলাহাট উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান, বিএনপি নেতা নুরুল ইসলাম সেন্টু, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইউসুফ রাজা সহ অন্যরা। সিরাজগঞ্জের চৌহালি উপজেলায় গ্রাম পুলিশের সাথে মতবিনিময় সভা হয়েছে। বুধবার নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন নির্বাহী অফিসার শওকত মেহেদী সেতু। এ সময় উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জিয়াউর রহমান, মৎস্য অফিসার তানভীর হাসান মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীম তালুকদার, মনিরুল ইসলাম। মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরের বাঘবাড়িতে নৌপুলিশ অভিযান চালিয়ে ১০ লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত কারেন্ট জালগুলো প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। বুধবার বিকেলে উপজেলার পঞ্চসার ইউনিয়নের মুক্তারপুরের বাঘবাড়ি এলাকায় একটি গোডাউনে এ অভিযান চালানো হয়। মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুক্তারপুর নৌ পুলিশের অভিযানে সদর উপজেলার বাঘবাড়ি এলাকায় একটি অবৈধ কারেন্ট জালের গোডাউনে অভিযান পরিচালনা করে ১০ লাখ মিটার কারেন্ট জাল মূল্যে ৩ কোটি টাকা উদ্ধার করে জনসম্মুখে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে নিহত ৫ সাংবাদিক ও শহীদ ছাত্র জনতা এবং বিগত দিনে পেশাগত দায়িত্ব পালনকালে নিহত সকল সাংবাদিকদের স্মরণে মোমবাতি প্রজ্বলন করে কর্মসূচি পালন করেছে গণমাধ্যম কর্মীরা। রাত ৮টায় বাউফল পাবলিক মাঠ কেন্দ্রীয় শহীদ মিনারে এর আয়োজন করা হয়। ওই সময় বক্তব্য রাখেন সাংবাদিক আমিরুল ইসলাম, ওহিদুজ্জামান ডিউক, ওসি কামাল হোসেন ও সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান। পটুয়াখালী রাঙ্গাপালি উপজেলায় ৩য় শ্রেণীর এক স্কুল ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মোসাদ্দেক বিল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে ছাত্রীর মায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করে রাঙ্গাপালি থানা। ধর্ষণ চেষ্টার শিকার শিশু শিক্ষার্থীর মা বাদী হয়ে মামলাটি করেন। গত ৩০ মে বৃহস্পতিবার উপজেলার চরমুনতাজ ইউনিয়নের চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। লক্ষ্মীপুর বালিকা বিদ্যা নিকেতনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিটন চন্দ্র দেবনাথ ও সহকারী শিক্ষক ফরিদা ইয়াসমিনের পদত্যাগের দাবিতে পৃথক বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এর মধ্যে শিক্ষার্থীদের একটি অংশ লিটনের পক্ষ নিয়ে ফরিদার পদত্যাগ চেয়েছে, অন্য অংশ ফরিদার পক্ষ নিয়ে লিটনের পদত্যাগ দাবি করেছেন। এ দাবিতে শিক্ষার্থীরা বুধবার দুপুরে প্রায় ১.৫ ঘণ্টা পৃথকভাবে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে লক্ষ্মীপুর ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, আটকা পড়ে শতাধিক যানবাহন।
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পালিত হয়েছে ৩৩তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। গতকাল উপজেলায় র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। ঘিওর উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ মোস্তফা হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম। আরও বক্তব্য রাখেন সিআরপি এর প্রজেক্ট কোঅর্ডিনেটর ফিরোজ আল মামুন, ডিআরআর এর ডালিমা রহমান সহ অন্যান্যরা।